রবীন্দ্রনাথের প্রতি। বিষয় সংক্ষেপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি রচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি রচিত। এটি অগ্রজ রবীন্দ্রনাথের প্রতি অনুজ বুদ্ধদেব বসুর শ্রদ্ধা নিবেদন। কবি রবীন্দ্রনাথের প্রতি সম্বোধনে জানিয়েছেন যে বিশ্বযুদ্ধের এই ভয়ঙ্কর দিনগুলিতে তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করেই বেঁচে আছেন। বিশ্বযুদ্ধের পটভূমিতে বিশ্ব পৃথিবীতে মানুষের মনে শরীরের মধ্যে মৃত্যু ভয়ঙ্কর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রাণের লক্ষ্মী এই দুর্দিনে নির্বাসিতা, রক্তপায়ী, অহংকারী, বলদর্পী বন্দুকের নল সুন্দরকে বিদ্ধ করছে। কি? প্রাণের লক্ষ্মী এই দুর্দিনে নির্বাসিতা, রক্তপায়ী, অহংকারী, বলদর্পী বন্দুকের নল সুন্দরকে বিদ্ধ করছে। মৃত্যুবাহী রথে আকাশ পথে চলতে চলতে হিংস্র ভয়ঙ্কর রাক্ষস যেন চিৎকার করে বলছে, আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। বিশ্বের সকল দেশের সমুদ্র তীরে ঘুরে বেড়ানো সোনার হরিণের দল যেন হিংস্র জন্তুর মুখের সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। তাদের চোখে মুখে অসহায়তা ফুটে উঠছে। সমগ্র মানব সভ্যতা আজ যুদ্ধের করাল গ্রাসে ভীত হয়ে পড়ছে। মানব প্রেমিক, মানব হিতৈষী কবি প্রাণ আজ স্তব্ধ, বাকরুদ্ধ। ভারতবর্ষের স্নিগ্ধ সজল উপকূলে বয়ে চলেছে লাভ লালসার স্রোত। এই কঠিন পরিস্থিতিতে এত দুঃখ, এত ঘৃণা কবি সহ্য করতে পারছেন কেবলমাত্র রবীন্দ্র সৃষ্টিকে স্মরণ করে। রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র যেন কবির রক্তে মিশে গেছে, হৃদয়ের গভীরে বিঁধে গেছে। আর সেই মন্ত্রেই কবি সেই ভয়ঙ্কর দিনেও সুস্থ থাকার মহামন্ত্র লাভ করছেন। কবির মনে প্রাণে রবির বাণী যেন উজ্জ্বল ভাস্বর হয়ে উঠেছে। সেই বাণীকে আশ্রয় করেই কবি বিশ্বাস করেন সকল ভয়কে অতিক্রম করে নির্ভয়ে উপকূলে উত্তরণ করতে পারবেন। কবি বুদ্ধদেবের রবীন্দ্রনাথের প্রতি কবিতায় রবীন্দ্রনাথের সেই বাণী। তাই আজ আমার বিশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। কবির অন্তরের চরম ও পরম বিশ্বাস এটাই। এবার মিনিংস। স্মরণ, মনে করা, দারুণ, প্রচণ্ড বা খুব, দুর্দিনে, দুঃসময়ে, শ্মশান শয্যায় মানে মৃত্যু শয্যায়, সংক্রমিত মানে ছড়িয়ে পড়া, মহামারী, মড়ক, কোনো বিশেষ কারণে একসঙ্গে বহু লোকের মৃত্যু, মর্মে মানে হৃদয়ে বা মনে, মজ্জায় মানে শরীরের মধ্যে হাড়ের ভিতর, নির্বাসিত মানে স্বদেশের থেকে অন্য কোথাও যেতে বাধ্য করা, প্রাণলক্ষ্মী, প্রাণের লক্ষ্মী, রক্তপায়ী, রক্ত পান করে যে, উদ্ধত বা মানে অহংকারী বা দুর্বিনীত, সঙ্গিনে মানে বন্দুকের মুখে সংলগ্ন, বেধনাস্ত্র বিশেষ বা বেয়নেট। কি? বন্দুকের মুখে সংলগ্ন বেধনাস্ত্র বিশেষ মানে বেয়নেট, পয়েকার অন্তস্থ দন্তনয়িকার ট, বেয়নেট। মৃত্যুবহ, যা মৃত্যুকে বহন করে আনে, পুষ্পক, আকাশপথে গমনকারী পৌরাণিক রথ বিশেষ, উড্ডীন মানে উড়ন্ত, বর্বর মানে অসভ্য বা নৃশংস, হাঁকে মানে চিৎকার করে, উন্মত্ত মানে লিপ্ত, রুদ্ধ মানে বদ্ধ, স্তব্ধ মানে স্থির, স্নিগ্ধ মানে শান্ত, লুব্ধতা মানে লোভ লালসা, সহিতে মানে সহ্য করতে, লিপ্ত মানে জড়িত,
গূঢ় মানে গুপ্ত, একান্ত গোপনীয়, মর্মস্থলে মানে অন্তরের অন্তঃস্থলে, অক্ষয় মানে ক্ষয়হীন, লভেছি মানে লাভ করেছি, বাণী মানে কথা বা উক্তি, বিদ্ধ বিদ্ধ মানে গেঁথে যাওয়া, দুঃসহ যা সহ্য করা যায় না। এবার কোয়েশ্চেন্স। তোমার স্মরণ কবি আজ এই দারুণ দুর্দিনে, তোমারে স্মরণ কবি আজ এই দারুণ দুর্দিনে। বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বক্তা স্বয়ং কবি বুদ্ধদেব বসু। তোমারে বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়েছেন। বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দুর্দিনে কবি রবীন্দ্রনাথকেই স্মরণ করেন, কারণ শান্তির ললিত বাণী এখন ব্যর্থ পরিহাসে পর্যবসিত। ব্যর্থ পরিহাসে পর্যবসিত, পর্যবসিত মানে দেখতে হবে প অন্তঃস্থ জয় রেফ বদ অন্তঃসাহসইত। যুদ্ধবিধ্বস্ত এই উত্তপ্ত দেশে শান্তির বাণীর কোনো মূল্য নেই, কঠিন সংগ্রামী কাম্য। কবি বুদ্ধদেব বসু তাই বিশ্বাস করেন, রবীন্দ্রনাথের মতো তিনিও বিশ্বাস করেন, শান্তির বাণী না শুনিয়ে যুদ্ধবাজ দানবদের সঙ্গে ঘরে ঘরে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। রবীন্দ্রনাথকে স্মরণ করা এই কারণেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে যুদ্ধবাজ জাতিরা নিজেদের স্বার্থরক্ষার জন্য বিশ্বব্যাপী হুলিয়া জারি করছে। মারণাস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে। চারিদিকে অরাজকতা, মৃত্যু, মহামারী, নানা সংকটে বিশ্বের মানুষ সেদিন সংকটাপন্ন। তাই মানব সমাজের কাছে সেদিন দুর্দিন বলেই প্রতিভাত। সেদিন মানব সভ্যতা হিংস্র ভয়ঙ্কর যুদ্ধের করাল গ্রাসে পতিত হয়েছিল। উদ্ধৃতিটির মধ্য দিয়ে বক্তা বোঝাতে চেয়েছেন যে বিশ্বব্যাপী যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে তাতে মানুষের শরীর, মানুষের মন সংক্রমণ, মানুষের মনে মৃত্যু সংক্রমণ ছড়িয়ে পড়ছে। রক্তপায়ী বন্দুকের নল সুন্দরকে বিদ্ধ করছে। মৃত্যুবাহী রথে আকাশে উড়তে উড়তে হিংস্র রাক্ষসের দল চিৎকার করে বলছে, আমি শ্রেষ্ঠ, আমি সবচেয়ে বড়। এই অবস্থায় শান্তির ললিত বাণী তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তাই রবীন্দ্রনাথের প্রতিরোধ পন্থাই শ্রেষ্ঠ পন্থা। এ কারণেই বক্তা রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন। নেক্সট কোয়েশ্চেন। রক্তপায়ী উদ্ধত সঙ্গিনী সুন্দরের বিদ্ধ করে, সুন্দরেরই বিদ্ধ করে। সঙ্গিনী শব্দটির অর্থ কি? কাকে রক্তপায়ী উদ্ধত বলা হয়েছে এবং কেন? সুন্দরকে সে কিভাবে বিদ্ধ করে? প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্যের অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি কবিতায় সঙ্গিনী শব্দটির অর্থ বন্দুকের মুখে সংলগ্ন বেধনাস্ত্র বিশেষ বা বেয়নেট, যা দিয়ে শত্রুপক্ষকে খুঁচিয়ে যন্ত্রণা দেওয়া হয়। যুদ্ধলোলুপ জাতির উদ্ধত সঙ্গিনী রক্তপায়ী বলা হয়েছে। যুদ্ধলোলুপ জাতির উদ্ধত সঙ্গিনকে, সঙ্গিনকে দন্তস্ব উময় হস্যই সঙ্গিনে আছে না, তো সঙ্গিনকে যুদ্ধলোলুপ জাতির উদ্ধত সঙ্গিনকে রক্তপায়ী বলা হয়েছে, কারণ এই সঙ্গিন মানুষের দেহে রক্তপাত ঘটায়। রক্তপান না করে তার যেন আশ মেটে না। যুদ্ধবাজ জাতির সঙ্গিনে যেন সবসময় রক্তপানের জন্য না যুদ্ধবাজ জাতির সঙ্গিন যেন সবসময় রক্তপানের জন্য উদ্যত হয়ে আছে। সুন্দরকে বিদ্ধ করছে রক্তপায়ী উদ্ধত সঙ্গিন। পৃথিবীর যা কিছু তাকে ধ্বংস করতে সঙ্গিন যেন বদ্ধপরিকর। পৃথিবীর যা কিছু আছে তাকে ধ্বংস করতে সঙ্গিন যেন বদ্ধপরিকর।
অহংকারী বন্দুকের নলের সঙ্গে যুক্ত ওই সঙ্গীন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পরম আক্রোশে সুন্দরকে বিদ্ধ করে তার বিনাশ ঘটাতে চাইছে। পৃথিবীর যা কিছু তাকে ধ্বংস করতে সঙ্গীন যেন বদ্ধপরিকর। অহংকারী বন্দুকের নলের সঙ্গে যুক্ত ওই সঙ্গীন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পরম আক্রোশে সুন্দরকে বিদ্ধ করে তার বিনাশ ঘটাতে চাইছে। আলোচ্য অংশে কবি বুদ্ধদেব বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিবেশ আলোচ্য কবিতায় তুলে ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর মর্মমতা কবিচিত্তকে ব্যথিত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর মর্মমতা মর্মমতা কবিচিত্তকে ব্যথিত করেছে। সেই ভয়ঙ্কর দিনগুলিতেও কবি রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন। কবি বিশ্বযুদ্ধের সময় সেই ভয়ঙ্কর মহামারী মোড়কের দিনেও আপন চিত্তে কবির বাণীকে স্থান না দিতেন। কি, কবি বিশ্বযুদ্ধের সময় ভয়ঙ্কর মহামারী মোড়কের দিনেও আপন চিত্তে কবির বাণীকে স্থান না দিতেন। সে এই বিশ্বযুদ্ধের সময় সেই ভয়ঙ্কর মহামারীর মড়কের দিনেও মড়ক মানে হচ্ছে মৃত্যু শুরু হয়ে যাওয়া, সেটাকে বলে মড়ক লেগেছে। মড়কের দিনে আপন চিত্তে কবির বাণীকে স্থান না দিতেন, তবে তার পক্ষে বেঁচে থাকাই দায় হয়ে যেত। বিশ্বের যুদ্ধবাজ জাতিদের প্রত্যক্ষ লড়াইয়ে কবি সুন্দর হচ্ছে বয়নেট বিদ্ধ। কি, বিশ্বের যুদ্ধবাজ জাতিদের প্রত্যক্ষ লড়াইয়ে পৃথিবী সুন্দর হচ্ছে বেয়নেট বিদ্ধ। তাদের সামনে মানব সভ্যতা আজ কম্পমান, যেন আসন্ন ধ্বংসের দিন গুনছে। এই প্রসঙ্গে কবি রবীন্দ্রনাথকে স্মরণ করে আপন অন্তরে তার উপলব্ধিকে অনুভব করতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চেন, আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। আমি বলতে কাকে বোঝানো হয়েছে? সে নিজেকে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় বলেছে কেন? উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? সে পরিস্থিতিতে বক্তা উক্তি করেছেন তার বর্ণনা দাও। বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতায় আমি বলতে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষসকে বোঝানো হয়েছে। আমি বলতে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষসকে বোঝানো হয়েছে। আলোচ্য অংশে বিশ্বের যুদ্ধবাজ জাতি যারা সমরাস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বের মানব সভ্যতাকে ধ্বংস করতে উন্মুখ, তাদের বোঝানো হয়েছে। সে নিজেকে শ্রেষ্ঠ ও সবচেয়ে বড় বলেছে, কারণ তার কাছে পাশব বল, যার সাহায্যে সে বিশ্বের সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে পারে। এই পাশব বল ও পায়াকার তালবস্য পাশব বল ও সমরাস্ত্রের সাহায্যে সে মৃত্যুবহ পুষ্পক রথে হানা দিচ্ছে বিশ্বব্যাপী মানব সভ্যতার সুন্দর অপমৃত্যু ঘটানোর জন্য। বক্তা অহংকারী, গর্বিত, দাম্ভিক মানব সভ্যতার চরম শত্রু। বক্তা বিশ্বব্যাপী প্রবাহিত প্রেম, প্রীতি, ভালোবাসায় বিশ্বাসী নয়। সে ধ্বংসের মধ্য দিয়ে তার কর্তৃত্ব প্রকাশ করতে চায়। তাই সুন্দরের বুকে বেয়নেটের খোঁচা দিতে তার বাধে না। কোনো কিছুকেই ধ্বংস করতে তার দ্বিধা নেই। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সে আনতে পারে বিশ্বব্যাপী মানব সভ্যতার ধ্বংসলীলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বক্তার এই উক্তি সমগ্র বিশ্বে রণদামামা বাজিয়ে স্বার্থান্ধ যুদ্ধপ্রিয় জাতি মৃত্যুবাণে মেতে উঠেছে।
নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিশ্বে মৃত্যু মিছিল ঘটাতেও সে পিছু পা নয়। জল, স্থল, আকাশ পথে নানা মারণাস্ত্র নিয়ে চলেছে বিশ্বব্যাপী হানা। জল, স্থল, আকাশ পথে নানান মারণাস্ত্র নিয়ে চলেছে বিশ্বব্যাপী হানা বা সর্বব্যাপী হানা, সর্বব্যাপী হানা। দন্তস্ব বয়রে বয়জফলা আকার পয় দীর্ঘই, সর্বব্যাপী হানা। মানুষ ভয়ে ত্রাহি ত্রাহি রব ছাড়ছে, এতেই তার আনন্দ। কারণ ভয়ের জুজু দেখিয়ে সে মানব সভ্যতাকে পদানত রাখতে চায়, নিজের কবজায় রাখতে চায়। সেই যে সবার শ্রেষ্ঠ তা প্রমাণ করতে ভয় তার অস্ত্র। নেক্সট কোয়েশ্চেন। ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। ভারতের উপকূলকে স্নিগ্ধ বলা হয়েছে কেন? লুব্ধতার শব্দের অর্থ কি? কবির কেন মনে হয়েছে ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরছে? উদ্ধৃতিটির মধ্যে দিয়ে কবি কোন ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন? কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি কবিতায় ভারতের স্নিগ্ধ উপকূল বলতে সুজলা সুফলা শস্য শ্যামলা উপকূলকেই বোঝানো হয়েছে। লুব্ধতা শব্দের অর্থ লোভ, যা মানুষকে বিপথে চালিত করে, মানুষকে করে তোলে উন্মার্গগামী। হ্রস্বউ দন্তন্বয় আকার গয়রে গয়াকার ময় দীর্ঘই, উন্মার্গগামী। মানুষ লোভের বশবর্তী হয়ে ন্যায় অন্যায়কে ভুলে যায়, তার সত্য মিথ্যা বিচারের ক্ষমতা লোপ পায়। প্রাচীন কাল থেকে ভারতের মাটিতে যারা এসেছে তারা প্রায় সকলেই উপকূল অঞ্চল দিয়ে প্রবেশ করেছে। উপকূল অঞ্চলের বনানী, ঊর্ধ্বের মৃত্তিকা, মশলার প্রাচুর্য, পর্যাপ্ত খনিজ সম্পদের প্রতি আকৃষ্ট হয়েই বিদেশিরা ভারতের উপকূলে উপস্থিত হয়েছে, আত্মসাৎ করতে চেয়েছে ভারতের ধনসম্পদকে। তাদের লোভ ঝরে পড়েছে উপকূলের সৌন্দর্যময় উর্বর পরিবেশে। সেই সঙ্গে মনের বাসনা হয়েছে ভারতবর্ষকে অধিকার করার, ভারতবর্ষকে পদানত করে আপনার দেশকে সমৃদ্ধ করার। ভারতের স্নিগ্ধ উপকূলের অধিকার নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে স্বার্থান্ধ জাতির মধ্যে। রক্তারক্তি হয়েছে উপকূলের মানুষের জীবন, অপহৃত হয়েছে ভারতের সম্পদ। উপকূল অঞ্চলকেই কেন্দ্র করে ওই সব যুদ্ধবাজ জাতি ধীরে ধীরে তাদের হাত বাড়িয়েছে ভারতের মধ্যে, হস্তগত করতে চেয়েছে ভারতের অতুল ঐশ্বর্য ও সম্পদ। এভাবেই ভারত একদিন পদানত হয়েছিল পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ প্রভৃতি বণিকের লোভের কারণে। বণিকের মানদণ্ড একদিন রাজদণ্ডে পরিণত হয়েছিল। কবি এই কারণেই উপকূলের স্নিগ্ধতায় ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা করেছেন। নেক্সট কোয়েশ্চেন। এ নরক সহিতে কি পারতাম? এ নরক বলতে কবি কোন ভয়ঙ্কর পরিস্থিতিকে বুঝিয়েছেন? কবি কিভাবে এই নরকের যন্ত্রণা সহ্য করেছেন? এই নারকীয় পরিস্থিতির জন্য কোন ঘটনাকে দায়ী করেছেন? কবি আলোচ্য কবিতায় কিভাবে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন? বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতায় নরক বলতে নিরন্তর দুঃখ ভোগের স্থান বোঝায়। কবিতায় নরক বলতে নিরন্ধ্র দন্তন্বয় র দন্তন্বয় ধয় রফলা নিরন্ধ্র দুঃখভোগের স্থান বোঝায়। আলোচ্য অংশে নরক বলতে পরাধীনতার সুখ যন্ত্রণাকে বোঝানো হয়েছে শুধুমাত্র এই আশায় যে এই নরক যন্ত্রণায় অবসান একদিন হবেই, বিদেশি শাসনের দুঃখ যন্ত্রণাময় অবস্থার অবসান ঘটবেই। কবি বড় আশায় বুক বেঁধে এই নরক যন্ত্রণা ভোগ করেছেন। কবি আশা করেছেন বিদেশিদের শাসন শেষ হবেই,
তাই দাঁতে দাঁত চেপে শত অত্যাচার, নিপীড়ন, শাসন সহ্য করেছেন। আপন হৃদয় উপলব্ধি করেছেন রবীন্দ্রনাথের অমর বাণী, যা তাঁকে অসহ্য নরক যন্ত্রণা সহ্য করতে উদ্বুদ্ধ করেছে। তাই রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র, যা কবির মর্মমূলে গ্রথিত, বয়রফলা থয়স্বইত, মর্মমূলে গ্রথিত ছিল, ময়রেফ ময়দীর্ঘ লয়কার, মর্মমূলে গ্রথিত ছিল। এই নারকীয় পরিস্থিতির জন্য কবি বিদেশি বর্গকে দায়ী করেছেন। তারাই পাশবিক শক্তিকে হাতিয়ার করে ভারতের বুকে অত্যাচারের বন্যা বইয়ে দিয়েছে। মানুষকে বুকে বন্দুকের বেয়নেট ঠেকিয়ে তাদের দেহ করেছে রক্তাক্ত। মৃত্যুবাহী রথে আকাশে উড়তে উড়তে চিৎকার করে বলেছে, তারাই শ্রেষ্ঠ, তারাই সবচেয়ে বড়। আর সেই পাশবিক শক্তির সামনে ভারতবাসীরা অসহায় হয়ে পড়েছে, মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে দীর্ঘদিন। আলোচ্য কবিতায় কবি রবীন্দ্রনাথকে আপন অগ্রজ বলে স্বীকার করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বিদেশি শাসনের নারক নরক যন্ত্রণা ভোগ করেছেন কেবলমাত্র অগ্রজ রবীন্দ্রনাথের সৃষ্টিকে আপন হৃদয় অনুভব করে। আপন অগ্রজ রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র যেন কবির রক্তে মিশে গেছে, মনের গভীরে বিঁধে গেছে। তাই রবীন্দ্রনাথের কাছে ঋণ স্বীকার করে শ্রদ্ধা প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়ে অগ্রজ প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অগ্রজ প্রতিম রবীন্দ্রনাথকে। কৃতজ্ঞতা জানিয়েছেন অগ্রজ প্রতিম রবীন্দ্রনাথকে। খুব বলে প্রবাদ প্রতিম শিল্পী, প্রবাদ প্রতিম শিল্পী, এখানে বলছে অগ্রজ প্রতিম রবীন্দ্রনাথ। নেক্সট কোয়েশ্চেন। তাই তো মানি না ভয়, জীবনের জয় হবে জানি। উদ্ধৃতাংশটি কবি কার বাণীকে অনুসরণ উদ্ধৃতাংশটিতে কবি কার বাণীকে অনুসরণ করেছেন? ভয়কে কবি মানেন না কেন? জীবনের জয় কিভাবে হবে বলে কবির বিশ্বাস? উদ্ধৃতিটিতে কোন সত্যের ধারণা প্রকাশ করেছে ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথের প্রতি কবিতায় কবি বুদ্ধদেব বসু অগ্রজ প্রতিম রবীন্দ্রনাথের অমর বাণীকে অনুসরণ করেছেন। ভয়কে কবি মানেন না, কারণ তার অন্তরের অন্তঃস্থলে গথিত রয়েছে রবীন্দ্রনাথের অমর বাণী। কবি বলেছেন অগ্রজ প্রতিম রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র কবির রক্তে মিশে আছে, গেঁথে আছে কবির মনের গভীরে। রবীন্দ্রনাথের সৃষ্টি কবিকে অহরহ উদ্বুদ্ধ করেছে, ভয়ের মোকাবিলা করেছে, ভয়কে জয় করতে। ভয়ের মোকাবিলা করেছে ভয়কে জয় করতে। তাই ভয় যতই ভয়ঙ্কর বেশে তার সামনে আসুক না কেন, কবি ভয় পান না, পাথেয় তাঁর রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র। নেক্সট, জীবনে জয় হবেই, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন না, নেক্সট পার্ট। জীবনের জয় হবে, এই যে কোয়েশ্চেনটা বলছে জীবনের জয় কিভাবে হবে বলে কবির বিশ্বাস। জীবনের জয় হবেই, কারণ ভয়কে ভয় করলে ভয়, তা না হলে ভয় কিছু নয়। ভয়কে ভয় করলে ভয়, তা না হলে কিছু নয়। বিশ্বযুদ্ধ ও বিদেশি শাসকের অত্যাচার, নিপীড়ন, শোষণ যতই ভয়ানক হিসেবে কবির সামনে আবির্ভূত হোক না কেন, তার অবসান ঘটবেই, কারণ সেই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। সংগ্রাম শেষে জয় আসবেই। অন্ধকার শেষে যেমন আলোর আগমন ঘটে, তেমনি পরাধীনতার অন্ধকার শেষে স্বাধীনতার আলো দেখা দেবেই। উদ্ধৃতিটিতে কবি দৃঢ় প্রত্যয় প্রকাশিত। উদ্ধৃতিটিতে কবির দৃঢ় প্রত্যয় প্রকাশিত। কবি বিশ্বাস করেন দীর্ঘদিন ধরে অন্যায়, অবিচার, উৎপীড়ন, অত্যাচার, শোষণ চলতে পারে না, তার অবসান ঘটবেই।
অন্ধকার শেষে যেমন আলোর আগমন ঘটে, তেমনি হতাশা নিরাশার শেষে আশার আলো ফুটবেই। রবীন্দ্রনাথের জীবনের মন্ত্র থেকেই কবি ভয়ঙ্কর মুহূর্তে সুস্থ শান্তিতে থাকার শক্তি পেয়েছেন। কবির অন্তরে রবির বাণী যেন উজ্জ্বল হয়ে আছে, যা কবিকে নিরন্তর প্রেরণা যোগাচ্ছে। সেই বাণীকে আশ্রয় করেই কবি বিশ্বাস করেছেন সকল ভয়কে কাটিয়ে জীবনের জয় আসবেই। সেই এই প্রত্যাশায় প্রকাশিত হয়েছে এখানে। নেক্সট কোয়েশ্চেন। এত দুঃখ না এত এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারতাম হে বন্ধু। বক্তাকে বন্ধু বলে কে কাকে সম্বোধন করেছেন? এত দুঃখ দুঃসহ ঘৃণা নরক সহ্য কেন করতে পারতেন না? কখনোই তা সহ্য করতে পারতেন না কেন? রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বক্তা কবি বুদ্ধদেব বসু। বন্ধু বলে কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে সম্বোধন করেছেন স্বার্থান্বেষী স্বেচ্ছাচারী রাষ্ট্র নেতাদের। স্বার্থান্বেষী দন্তস্বয় বয় আকার, থয় রে ফাঁকা, স্বার্থা দন্তন্বয় বয় একার, পেট কাটা মূর্ধন্যস্বয় দীর্ঘই, স্বার্থান্বেষী স্বেচ্ছাচারী দন্তস্বয় বয় একার, চয় ছয় আকার, চয়াকার রয় দীর্ঘই। স্বেচ্ছাচারী রাষ্ট্রনেতাদের লোলুপ দৃষ্টি পড়েছে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলির উপর। তারা সর্বদাই দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করার জন্য বিজ্ঞান শক্তির সহায়তা নেয়। বিজ্ঞান শক্তির অপব্যবহার করে পৃথিবীতে ধ্বংসলীলায় মেতে ওঠে। তাতে অনেক নিরীহ মানুষের মৃত্যু হয়, যা মানবিক ও নৈতিক দিক দিয়ে সমর্থনযোগ্য নয়। কিন্তু ক্ষমতালোলুপ রাষ্ট্রনেতারা নিজেদের সবার শ্রেষ্ঠ বলে মনে করে। এই ঘৃণ্য দুঃসহ দুঃখকেই কবি নরক বলে অভিহিত করেছেন। পৃথিবীতে এত দুঃখ দুঃসহ ঘৃণা নরক কবি সহ্য করতে পারতেন না কখনোই। তবুও তিনি সহ্য করতে পেরেছেন কেবলমাত্র রবীন্দ্রনাথকে স্মরণ করেই। কারণ রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখেছে। কারণ রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বুদ্ধদেব বসুর রক্তে মিশে গেছে, এই মর্ম মাঝে বিদ্ধ হয়ে আছে। এ বুদ্ধদেব বসুর রক্তে মিশে গেছে এবং মর্ম মাঝে বিদ্ধ হয়ে আছে। নেক্সট কোয়েশ্চেন। অন্তরে লোভিছে তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। বক্তাকে তিনি কার বাণী অন্তরে লাভ করেছেন তিনি ভয় করেন না কেন? জীবনের জয় হবে জানি বলতে বক্তা কি বুঝিয়েছেন? বক্তা রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বুদ্ধদেব বক্তা হলেন রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বুদ্ধদেব বসু। বক্তা রবীন্দ্রনাথের বাণী অন্তরে লাভ করেছেন। বক্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতি দেখেও ভয় পান না, কারণ রবীন্দ্রনাথের অক্ষয় বাণী তার অন্তরের মর্মস্থলে বিদ্ধ হয়ে আছে, তার রক্তের সঙ্গে মিশে আছে। তাকেই মূল মন্ত্র করে কবি নিরুদ্বেগ ও নির্ভর থাকেন। তাকে মূল মন্ত্র করে কবি নিরুদ্বেগ ও নির্ভর থাকেন। দন্তন্বয় রয়স্বৌ দয় বয় একার গ, নিরুদ্বেগ ও নির্ভর থাকেন। নেক্সট কোয়েশ্চেন। জীবনে জয়ের ব্যাপারে কবি, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন মানে নেক্সট পার্ট। এই যে জীবনে জয় হবে জানি বলতে বক্তা কি বুঝিয়েছেন? জীবনে জয়ের ব্যাপারে কবি বুদ্ধদেব বসু নিশ্চিত, কারণ তিনি মনে করেন ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। সত্যই সুন্দর এবং সুন্দরই সত্য। শক্তিশালী আগ্রাসী নেতারা উদ্যত সঙ্গীন দিয়ে বিদ্ধ করতে চেয়েছেন সেই সত্যম শিবম সুন্দরমকে। শক্তিশালী আগ্রাসী নেতারা
উদ্যত সঙ্গীন দিয়ে বিদ্ধ করতে চেয়েছেন সেই সত্যম শিবম সুন্দরমকে, কিন্তু তাতে সেই সত্য সুন্দরের মৃত্যু হয় না। কারণ কবির ধারণা সত্য বড় কঠিন, বড়ই নির্মম, কারণ সত্য বঞ্চনা করে না। পার্থিব জীবনের কাজকর্ম, হাসি কান্না কখনোই থেমে থাকে না। কবির বিশ্বাস জীবন একদিন জয় হবেই, এ ব্যাপারে কবি সংশয়হীন। নেক্সট কোয়েশ্চেন। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর, উন্মুক্ত জন্তুর মুখে জীব জীবনের সোনার হরিণ। সমুদ্র শব্দটি দুটি প্রতিশব্দ লেখো। দেশে দেশে তীরে তীরে থর থর কি জাতীয় শব্দ, এদের অর্থ কি? উন্মত্ত জন্তু কাদের বলা হয়েছে? তাদের মুখে সোনার হরিণ কেন? সোনার হরিণ টিকা লেখো। সমুদ্র কথাটির দুটি প্রতিশব্দ হলো রত্নকর আর সাগর। সমুদ্র কথাটির দুটি প্রতিশব্দ হলো রত্নকর আর সাগর। এবার দেশে দেশে তীরে তীরে থর থর শব্দগুলি ধন্যাত্মক শব্দ। বহুবচন বোঝাতে শব্দগুলি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ দেশান্তরে সাগর তীরে আজ ভীত মানুষের দল থর থর করে কাঁপে। ক্ষমতালোভী স্বার্থপর স্বৈরাচারী, দন্তস্বয় বয় ঐকার রয়াকার, দন্তস্বয় বয় ঐকার রয়াকার, স্বৈরাচারী সর্বগ্রাসী রাষ্ট্রনেতাদের উন্মত্ত জন্তু বলা হয়েছে। সোনার হরিণ পাওয়ার জন্য এদের মুখে লালা ঝরে। সোনার হরিণ অত্যন্ত লোভের বস্তু, তাই তাকে লাভ করার জন্য সকলেই উদগ্রীব। দুর্বল কিন্তু সম্পদে পরিপূর্ণ রাষ্ট্রগুলিকে এখানে সোনার হরিণের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই স্বার্থপর ক্ষমতালোভী রাষ্ট্রনায়ক দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করার জন্য হাঁ করে আছে। তাদের মুখ দিয়ে যেন লালসার লালা ঝরে পড়ছে। সোনার হরিণের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সোনার হরিণ কল্পনার বস্তু, এটি একটি কাল্পনিক প্রবাদ। সোনার হরিণ মরুভূমিতে মরীচিকার মতো, যার নাগাল পাওয়া দুষ্কর। কথিত আছে রামায়ণে রাবণ রাজার আদেশে মরিচ মরিচ মরয় দীর্ঘই চ মরিচ সোনার হরিণের রূপ ধরে রাম লক্ষ্মণের কুটিরের সামনে ঘোরাঘুরি করে সীতাকে প্রলুব্ধ করেছিল। নেক্সট কোয়েশ্চেন। রক্তপায়ী উদ্যত সঙ্গীন সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন। বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। বক্তাকে। উদ্যত সঙ্গীন বলতে কি বোঝো? বর্বর রাক্ষস কাকে বলা হয়েছে? কাকে বর্বর বলা হয়েছে এবং কেন? সে নিজেকে শ্রেষ্ঠ ও সবচেয়ে বড় ভাবে কেন? রবীন্দ্রনাথের প্রতি কবিতায় প্রথম দুটি পঙ্ক্তির বক্তা কবি বুদ্ধদেব বসু এবং শেষ পঙ্ক্তির প ঙ কয়তয় হস্যই টয়হস্যই পঙ্ক্তিটির বক্তা প্রথম দুটি পঙ্ক্তির বক্তা কবি বুদ্ধদেব বসু এবং শেষ পঙ্ক্তিটির বক্তা বর্বর রাক্ষস, অর্থাৎ ক্ষমতালোভী স্বার্থপর স্বৈরাচারী রাষ্ট্রনায়ক। দন্তস্বয় বয় ঐকার রয়াকার চয়াকার রয় দীর্ঘই, স্বৈরাচারী রাষ্ট্রনায়ক। উদ্যত সঙ্গীন কথাটির অর্থ হলো সোজা বা খাড়া সঙ্গীন। সঙ্গীন হলো বন্দুকে রাখা রাইফেলের আগায় লাগানো ছোট ছোরা বিশেষ, যা দিয়ে খুঁচিয়ে মারা হয়। বর্বর বলা হয়েছে স্বৈরাচারী স্বার্থান্বেষী ক্ষমতাশালী সর্বগ্রাসী রাষ্ট্রনায়কদের। তাদের বর্বর বলা হয়েছে কারণ তাদের সর্বগ্রাসী লোভের ক্ষুধা সভ্য জগতের নিয়মকানুন ও মানবিকতার পরিপন্থী। মানবিকতা
কে অস্থির করে তারা আচ্ছা, রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বক্তা কবি বুদ্ধদেব বসু। বন্ধু বলে কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে সম্বোধন করেছেন। স্বার্থান্বেষী স্বেচ্ছাচারী রাষ্ট্রনেতাদের লোলুপ দৃষ্টি পড়েছে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলির উপর। তারা সর্বদাই দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করার জন্য বিজ্ঞান শক্তির সহায়তা নেয়, বিজ্ঞান শক্তির অপব্যবহার করে পৃথিবীতে ধ্বংসলীলায় মেতে ওঠে। দয় ব অনুসার দন্তস্ব লয় দীর্ঘই লয়াকার। তাতে অনেক নিরীহ মানুষের মৃত্যু হয়, যা মানবিক ও নৈতিক দিক দিয়ে সমর্থনযোগ্য নয়। কিন্তু ক্ষমতালোলুপ রাষ্ট্রনেতারা নিজেদের সবার শ্রেষ্ঠ বলে মনে করে। এই ঘৃণ্য দুঃসহ দুঃখকেই কবি নরক বলে অভিহিত করেছেন। পৃথিবীতে এত দুঃখ, দুঃসহ, ঘৃণ্য নরক কবি সহ্য করতে পারতেন না কখনোই। তবুও তিনি সহ্য করতে পেরেছেন কেবলমাত্র রবীন্দ্রনাথকে স্মরণ করেই। কারণ রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বুদ্ধদেব বসুর রক্তে মিশে গেছে এবং মর্ম মাঝে বিদ্ধ হয়ে আছে। নেক্সট কোয়েশ্চেন। অন্তরে লোভিছে তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। বক্তাকে তিনি কার বাণী অন্তরে লাভ করেছেন, তিনি ভয় করেন না কেন? জীবনের জয় হবে জানি বলতে বক্তা কি বুঝিয়েছেন? বক্তা রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বুদ্ধদেব বসু। বক্তা রবীন্দ্রনাথের বাণী অন্তরে লাভ করেছেন। বক্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর পরিণতি দেখেও ভয় পান না, কারণ রবীন্দ্রনাথের অক্ষয় বাণী তাঁর অন্তরের মর্মস্থলে বিদ্ধ হয়ে আছে, তাঁর রক্তের সঙ্গে মিশে আছে। তাকেই মূল মন্ত্র করে কবি নিরুদ্বেগ ও নির্ভর থাকেন। জীবনে জয়ের ব্যাপারে কবি বুদ্ধদেব বসু নিশ্চিত, কারণ তিনি মনে করেন বিউটি ইজ টু ট্রুথ বিউটি, সত্যই সুন্দর এবং সুন্দরই সত্য। শক্তিশালী আগ্রাসী নেতারা উদ্যত সঙ্গীন দিয়ে বিদ্ধ করতে চেয়েছেন সেই সত্যম শিবম সুন্দরামকে, কিন্তু তাতে সেই সত্য ও সুন্দরের মৃত্যু হয় না। কবির ধারণা সত্য বড় কঠিন, বড়ই নির্মম, কারণ সত্য বঞ্চনা করে না। পার্থিব জীবনের কাজকর্ম, হাসি কান্না কখনোই থেমে থাকে না। কবির বিশ্বাস জীবনে একদিন জয় হবেই, এ ব্যাপারে কবি সংশয়হীন। নেক্সট কোয়েশ্চেন। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপছে থর থর, উন্মত্ত জন্তুর মুখে জীব উন্মত্ত জন্তুর মুখে জীব জীবনের সোনার হরিণ। সমুদ্র শব্দটির দুটি প্রতিশব্দ লেখো। দেশে দেশে তীরে তীরে থর থর কি জাতীয় শব্দ? এদের অর্থ কি? উন্মত্ত জন্তু কাদের বলা হয়েছে? তার মুখে সোনার হরিণ কেন? সোনার হরিণে টিকা লেখো। সমুদ্র কথাটির দুটি প্রতিশব্দ হলো রত্নকর আর সাগর। দেশে দেশে তীরে তীরে থর থর শব্দগুলি ধন্যাত্মক শব্দ। ধয় ব দন্তন্বয় জফলা আকার তয় ম ক, ধন্যাত্মক শব্দ। বহু বচন বোঝাতে শব্দগুলি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ দেশান্তরে সাগর তীরে আজ ভীত মানুষের দল থরথর করে কাঁপে। ক্ষমতালোভী, স্বার্থপর, স্বৈরাচারী, সর্বগ্রাসী রাষ্ট্রনেতাদের উন্মত্ত জন্তু বলা হয়েছে। সোনার হরিণ পাওয়ার জন্য এদের মুখে লালা ঝরে। সোনার হরিণ অত্যন্ত লোভের বস্তু, তাই তাকে লাভ করার জন্য সকলেই উদগ্রীব। হস্য উদয় হসন্ত গয়রফলা দীর্ঘই ব। দুর্বল কিন্তু সম্পদে পরিপূর্ণ রাষ্ট্রগুলিকে এখানে সোনার হরিণের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই স্বার্থপর ক্ষমতালোভী রাষ্ট্রনায়ক দুর্বল রাষ্ট্রগুলিকে গ্রাস করার জন্য হাঁ করে আছে। তাদের মুখ দিয়ে যেন লালসার লাল ঝরে পড়ছে। সোনার হরিণের বাস্তব কোনো অস্তিত্ব নেই। সোনার হরিণ কল্পনার বস্তু, এটি একটি কাল্পনিক প্রবাদ। সোনার হরিণ মরুভূমিতে মরীচিকার মতো, যার নাগাল পাওয়া দুষ্কর। কথিত আছে
কথিত, কথয়স্যইত, কথিত আছে রামায়ণে রাবণ রাজার আদেশে মরিচ সোনার হরিণের রূপ ধরে রাম লক্ষ্মণের কুটিরের সামনে ঘোরাঘুরি করে সীতাকে প্রলুব্ধ করেছিল। রক্তপায়ী উদ্যত সঙ্গীন সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পক উড্ডিন বর্বর রাক্ষস আঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। বক্তাকে উদ্ধত সঙ্গীন বলতে কি বোঝো? বর্বর রাক্ষস কাকে বলা হয়েছে? কাকে বর্বর বলা হয়েছে কেন? সে নিজেকে শ্রেষ্ঠ সবচেয়ে বড় ভাবে কেন? রবীন্দ্রনাথের প্রতি কবিতায় প্রথম দুটি পংক্তির বক্তা কবি বুদ্ধদেব বসু এবং শেষ পংক্তিটির বক্তা বর্বর রাক্ষস অর্থাৎ ক্ষমতালোভী স্বার্থপর স্বৈরাচারী রাষ্ট্রনায়ক। উদ্যত সঙ্গীন কথাটির অর্থ হলো সোজা বা খাড়া সঙ্গীন। সঙ্গীন হলো বন্দুকে রাখা রাইফেলের আগায় লাগানো ছোট ছোরা বিশেষ যা দিয়ে খুঁচিয়ে মারা হয়। বর্বর বলা হয়েছে স্বৈরাচারী স্বার্থান্বেষী ক্ষমতাশালী সর্বগ্রাসী রাষ্ট্রনায়কদের। তাদের বর্বর বলা হয়েছে কারণ তাদের সর্বগ্রাসী লোভের ক্ষুধা সভ্য জগতের নিয়মকানুন ও মানবিকতার পরিপন্থী। বরহস্যই পদ অন্তনয় থয় দীর্ঘই। মানবতাকে অস্বীকার করে তারা পাশব বৃত্তিকে অবলম্বন করে মানব সভ্যতার চরম ক্ষতি করে, তাই তারা বর্বর। ভুল মানুষের স্বভাবজাত স্বভাবজাত ভুল মানুষের স্বভাবজাত। যারা কাজ করে তারাই ভুল করে থাকে, কিন্তু জেনে শুনে ভুল করা স্বাভাবিক নয়। শক্তিশালী স্বৈরাচারী রাষ্ট্রনায়কেরা পাশব শক্তিতে বলীয়ান হয়ে নিজেদের পেশিশক্তির ক্ষমতা প্রদর্শন করে, মানব সমাজে ভীতির সৃষ্টি করে এবং তার মধ্যে দিয়েই সে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে বদ্ধপরিকর হয়। ভুল মানুষের স্বভাবজাত। যারা কাজ করে তারাই ভুল করে থাকে, কিন্তু জেনে শুনে ভুল করা স্বাভাবিক নয়। শক্তিশালী স্বৈরাচারী রাষ্ট্রনায়করা পাশব শক্তিকে বলীয়ান হয়ে শক্তিতে বলীয়ান হয়ে নিজেদের পেশিশক্তির ক্ষমতা প্রদর্শন করে, মানব সমাজে ভীতির সৃষ্টি করে এবং তার মধ্যে দিয়ে সে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে বদ্ধপরিকর হয়। তোমার স্মরণ করি আজ এই দারুণে দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম। বক্তাকে তিনি কাকে হে বন্ধু হে প্রিয়তম বলে সম্বোধন করেছেন কবিতায়? দারুণ দুর্দিন বলে কোন সময়ের কথা বোঝাচ্ছে? কবি কেন প্রিয়তম বন্ধুকে স্মরণ করেছেন? কবি এই দুঃসময় থেকে মুক্তির জন্য কি উপায় ভেবেছেন? এটা ICSE 2018-এর কোয়েশ্চেন। আলোচ্য অংশে বক্তা হলেন কবি বুদ্ধদেব বসু। তিনি হে বন্ধু হে প্রিয়তম বলে সম্বোধন করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। দারুণ দুর্দিন বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে যুদ্ধবাজ জাতিরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিশ্বব্যাপী হুলিয়া জারি করেছে। মারণাস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে। চারিদিকে অরাজকতা, মৃত্যুর মহামারী, নানা সংকটে বিশ্বের মানুষ সংকটাপন্ন। তাই মানব সমাজের কাছে সেদিন দুর্দিন বলেই প্রতিভাত। সেদিন মানব সভ্যতা হিংস্র ভয়ঙ্কর যুদ্ধের করাল গ্রাসে পতিত হয়েছিল। কবি রবীন্দ্রনাথকে হে বন্ধু হে প্রিয়তম বলে সম্বোধন করেছেন। কবিতায় কবি রবীন্দ্রনাথকে আপন অগ্রজ বলে স্বীকার করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ও বিদেশি শাসনের নরক যন্ত্রণা ভোগ করেছেন কেবলমাত্র অগ্রজ রবীন্দ্রনাথের সৃষ্টিকে আপন হৃদয় অনুভব করে। অগ্রজ রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র যেন কবির রক্তে মিশে গেছে, মনের মণিকোঠায় অক্ষয় হয়ে রয়েছে। তাই ঋণ স্বীকার করে অগ্রজ রবীন্দ্রনাথকে জানিয়েছেন অন্তরের কৃতজ্ঞতা। কবি এই দুঃসময় থেকে মুক্তি পথে সন্ধান দিয়েছেন।
কবির বিশ্বাস দীর্ঘদিন ধরে অন্যায়, অবিচার, উৎপীড়ন, অত্যাচার, শোষণ চলতে পারে না, তার অবসান ঘটবেই। অন্ধকার শেষে যেমন আলোর আগমন ঘটে, তেমনি হতাশা নিরাশার শেষে আশার আলো ফুটবেই। রবীন্দ্রনাথের জীবনের মন্ত্র থেকে কবি দুঃসময় থেকে মুক্তির আশ্বাস পেয়েছেন। কবির অন্তরের রবির বাণী সেই মুক্তিপথের দিশা, যা কবিকে নিরন্তর প্রেরণা যোগাচ্ছে। ওই বাণীকে আশ্রয় করে কবি দুঃসময়ের সমস্ত ভয় থেকে মুক্তির দিশা পেয়েছেন। কবি এই দুঃসময় থেকে মুক্তির পথের সন্ধান দিয়েছেন। কবি বিশ্বাস দীর্ঘদিন ধরে অন্যায়, অবিচার, উৎপীড়ন, অত্যাচার, শোষণ চলতে পারে না, তার অবসান ঘটবেই। অন্ধকারের শেষে যেমন আলোর আগমন ঘটে, তেমনি হতাশা নিরাশার শেষে আলো ফুটবেই। রবীন্দ্রনাথের জীবনের মন্ত্র থেকে কবি দুঃসময় থেকে মুক্তির আশ্বাস পেয়েছেন। কবির অন্তরে রবির বাণী সেই মুক্তিপথের দিশা, যা কবিকে নিরন্তর প্রেরণা যোগাচ্ছে। এই বাণীকে আশ্রয় করেই কবি দুঃসময়ের সমস্ত ভয় থেকে মুক্তির দিশা পেয়েছেন।